Hello students, welcome to my channel Maths from Home 1। আজকে তোমাদের সেট থিওরির বেসিক যে কনসেপ্ট সেইটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তোমাদের 11 সায়েন্সে যারা ম্যাথ নিয়ে পড়বে তাদের এই সেট থিওরি প্রথমেই বুঝতে হবে, কারণ সেট থিওরি না বুঝতে পারলে তোমরা ফার্দার ম্যাথামেটিক্সের যে চ্যাপ্টারগুলো সেগুলো বুঝতে অসুবিধা হবে এবং ফিজিক্সের চ্যাপ্টারও বুঝতে অসুবিধা হবে। কম্পিউটার সায়েন্স নিয়ে যারা পড়বে তাদের সেগুলোও বুঝতে অসুবিধা হবে। তাই প্রথমেই 11 সায়েন্সে যারা ম্যাথ নিয়ে পড়বে সেট থিওরি প্রথমেই এটা তোমাদের বুঝতে হবে। তাছাড়া সেমিস্টার 1-এ সেট থিওরি অবশ্যই থাকবে, ঠিক আছে। সেটা আমরা দৈনন্দিন জীবনে বুঝে না বুঝে সেটা আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি। যেমন ধরো মেডিসিন দোকানে গেলে যে দেখতে পাবে যে আমরা যদি কোনো মেডিসিন চাই, কোনো ওষুধ চাই, ট্যাবলেট, সে দেখা যাচ্ছে দোকানদার একটা র্যাক থেকে, আমরা তো এই দিয়ে কোনো একটা ট্যাবলেট চাইলাম, দোকানদার একটা র্যাক থেকে ওই দিয়ে যে ওষুধগুলো হয় যার নামের শুরুটা দিয়ে সেগুলোকে সাজিয়ে রাখেন যাতে কাস্টমারকে দিতে সুবিধা হয়। তাই এটা তাহলে সেট থিওরি যে দিয়ে ওষুধগুলোর একটা সেটা উনি চিন্তা ভাবনা করে এইভাবে রেখেছেন। তাহলে দৈনন্দিন জীবনে আমরা সেট থিওরি বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। তো সেট থিওরি আলোচনা করার আগে যে আবিষ্কার করেছেন জার্মান গণিতজ্ঞ জর্জ ক্যান্টর, তার নামটা অবশ্যই মনে রাখতে হবে, তোমাদের পরীক্ষার জন্য নয়, মনে রাখা উচিত। তা কী জন্য আমরা সেট থিওরি পড়বো কেন? এটা হচ্ছে বেসিক ফাউন্ডেশন অফ ম্যাথামেটিক্সের বেসিক ফাউন্ডেশনটাই সেট থিওরির উপর নির্ভরশীল। অনেক টপিক আছে, যেমন অ্যালজেব্রা, প্রবাবিলিটি মানে সম্ভাবনাময় তত্ত্ব, রিলেশন, ফাংশন, এগুলো হচ্ছে সেট থিওরির উপর ডিপেন্ডেবল, ঠিক আছে। এরপর আমরা সেটের সংজ্ঞাটা দিচ্ছি, সংজ্ঞাটা ডেফিনেশনটা সে প্রথমে ইংরেজিতে লিখছি, তো আমি বাংলায় বলছি। সেট ইজ এ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট। তাহলে সেট হলো ওয়েল ডিফাইন্ড কালেকশন of distinct objects। তাহলে সেট কাকে বলা হবে? যেটা একটা কালেকশন বা সমষ্টি, ওয়েল ডিফাইন মানে সুসংজ্ঞাত হতে হবে এবং অবজেক্টগুলো আলাদা আলাদা হতে হবে। তাহলে কি করে হবে? 1 নম্বর হতে হবে সুসংজ্ঞাত, সুসংজ্ঞাত। 2 নম্বর হতে হবে ডিস্টিংক্ট মানে আলাদা। 3 নম্বর হতে হবে ক্রমনিরপেক্ষ। তা আমি উদাহরণ দিয়ে এটা আমি বোঝাবার চেষ্টা করছি। আমি ধরো একটা সেট নিলাম যে ইংরেজি মাসের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যে মাসের নাম সেটা দিয়ে একটা সেট বানালাম। এটা আমি পরে আরও ডিটেলসে বলছি সেট কীভাবে আমরা প্রকাশ করব, সেটকে রিপ্রেজেন্ট করব কী করে, সেটা আমি পরে বলছি। তবে এখন জেনে রাখো যে সেটকে আমরা ইংরেজি অ্যালফাবেটের বড় হাতের এ থেকে জেড পর্যন্ত যে কোনো লেটার দিয়ে সেটকে রিপ্রেজেন্ট করি এবং সেটের এলিমেন্টগুলোকে বা বস্তুগুলোকে আমরা কমা দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখি। তাহলে আমরা একটা সেট আমি নাম দিলাম ইংরেজি অ্যালফাবেট দিয়ে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখছি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ডট লাস্টেরটা লিখে দিলাম ডিসেম্বর। সবটা লিখে আমি আর সময় নষ্ট করলাম না। তাহলে 12টা মাস দিয়ে আমি একটা সেট তৈরি করলাম, তার নাম দিলাম এ। তাহলে এই প্রত্যেকটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এগুলো হলো প্রত্যেকটা সেটের মেম্বার বা এলিমেন্ট, ঠিক আছে। তাহলে সুসংজ্ঞাত, তাহলে আমি এ সেটটা কী সেট না ইংরেজি মাসের নামের সেট, তাহলে এটা সুসংজ্ঞাত হলো। আমি যদি এর মধ্যে একটা আমি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এর মধ্যে আমি যদি একটা লিখে দিই মানডে লিখে দিই, তাহলে এটা কি সুসংজ্ঞাত হলো? আমি বলতে পারছি ইংরেজি মাসের নামের সেট, না বলতে পারছি যে 7 দিনে যে 1 সপ্তাহ, সেই সপ্তাহের 7 দিনের 7টা নামের সেট বলতে পারছি না, তাহলে এটা সুসংগত হলো না। তাহলে সুসংগত বলতে এটাই বোঝাতে চাইছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ডিস্টিংক্ট মানে আলাদা আলাদা। দেখো আমি মাসগুলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ডিসেম্বর, এপ্রিল, মে, জুন, ডিসেম্বর আলাদা আলাদা মাসের নাম দিয়ে আমি
সেটটা তৈরি করেছি। ঠিক আছে, আমি জানুয়ারি দুবার লিখছি না বা ফেব্রুয়ারি দুবার লিখছি না। তাহলে তাহলে সেটের এলিমেন্টগুলো বা মেম্বারগুলো ডিস্টিংক্ট মানে আলাদা আলাদা বলতে এটাই বোঝানো হয়েছে। ক্রমনিরপেক্ষ মানে এই সেটটাকে যদি আমি কেউ যদি জানুয়ারি আগে না লিখে ফেব্রুয়ারিটা আগে লিখলো, তারপর জানুয়ারি লিখলো, মার্চ না লিখে তারপর এপ্রিল লিখলো, তারপর মার্চ লিখলো, তারপর এইভাবে যদি ডিসেম্বর পর্যন্ত লেখে, তাহলে এটাকে সেট বলা যাবে। ক্রমনিরপেক্ষ মানে আমি জানুয়ারি আগে নিলাম না ফেব্রুয়ারি পরে নিলাম, তার জন্যে সেটের কোনো অসুবিধা হবে না। তাহলে বোঝা গেল সেট হতে গেলে তাকে 1 নম্বর ওয়েল ডিফাইন্ড সুসংগত হতে হবে। তারপর অবজেক্টগুলো আলাদা আলাদা হতে হবে, এলিমেন্ট বা অবজেক্টগুলো আলাদা আলাদা হতে হবে, আর ক্রমনিরপেক্ষ হতে হবে মানে আগে পরে নিলাম তার জন্য কিছু যায় আসে না। তাহলে এইটা গেল সেটের সংজ্ঞা। ঠিক আছে, এইবার আমরা সেটকে আমরা প্রকাশ করব কীভাবে। সেটকে প্রকাশ করব দুরকম পদ্ধতিতে। 1 নম্বর হচ্ছে একটা হচ্ছে রস্টার পদ্ধতি, রস্টার বা ছক বন্দীকরণ পদ্ধতি, ছক বন্দীকরণ পদ্ধতি। আরেকটা হচ্ছে ধর্মভিত্তিক পদ্ধতি, ধর্মভিত্তিক পদ্ধতি। তাহলে দুরকমভাবে সেটকে প্রকাশ করা হবে। একটা রস্টারটা কি বলছে, রস্টার বলতে বোঝানো হবে যে সেটের উপাদানগুলো বা এলিমেন্টগুলো যদি আলাদা আলাদা করে লেখা সম্ভব হয় তাকে বলা হবে রস্টার বা ছক বন্দীকরণ পদ্ধতি। তাহলে আমি 1 নম্বর এই রস্টার পদ্ধতিতে একটা উদাহরণ দিচ্ছি। যেমন এ আমি এমন একটা সেট, সেটা হচ্ছে 30-এর উৎপাদক। তাহলে আমি কি লিখতে পারি 1 2 3 5 6 10 15 30। তাহলে এই সেটটা কী হলো না 30-এর উৎপাদকগুলোর একটা সেট। তাহলে দেখো 30-এর উৎপাদকগুলো একটা সেট আমি লিখলাম। তাহলে আমি কমা দিয়ে এলিমেন্টগুলো আলাদা করে নিলাম। এইভাবে লেখাটাকে বলা হবে মানে রস্টার বা ছক বন্দীকরণ পদ্ধতি। এবার 2 নম্বর ধর্মভিত্তিক বা সেট বিল্ডার মেথড। ইংরেজি নামগুলোও তোমাদের জানতে হবে। ধর্মভিত্তিক বা সেট বিল্ডার মেথড, সেট বিল্ডার মেথড। সেট বিল্ডার ধর্মভিত্তিক বলতে কী বোঝানো হচ্ছে যে যখন কোনো সেটের পদসমূহ সরাসরি তালিকাবদ্ধ না করে যে নির্দিষ্ট ধর্ম বা বৈশিষ্ট্য মেনে চলে তা উল্লেখ করে যদি সেটটা উপস্থাপিত করা হয়, তাহলে এলিমেন্টগুলো আলাদা আলাদা না লিখে এলিমেন্টগুলো যে ধর্ম মেনে চলছে সেই ধর্মটাকে যদি দিয়ে সেটটা উপস্থাপিত করি, তাকে বলা হবে যে ধর্মভিত্তিক পদ্ধতি বা সেট বিল্ডার মেথডে সেটটাকে রিপ্রেজেন্ট করা হলো। তাহলে ধরা যাক যে কোনো একটা এ সেটের যে কোনো একটা পদ যদি এক্স লেখা হয়, সেটা যদি পি এক্স ধর্ম মেনে চলে, তাহলে এই সেটটাকে যদি এভাবে প্রকাশ করা হয় এ সেকেন্ড ব্র্যাকেট এক্স সাজ দ্যাট, এটাকে বলা হয় চিহ্নটাকে বলা হয় সাজ দ্যাট পি এক্স মানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এই সেটটা এলিমেন্ট হলো এক্স যে কিনা পি এক্স ধর্ম বৈশিষ্ট্য মেনে চলছে। তাহলে এইভাবে প্রকাশ করাটাকে বলা হয় বলা হচ্ছে ধর্মভিত্তিক পদ্ধতি। আমি আরেকটা উদাহরণ দিয়ে এটাকে আমি বোঝাবার চেষ্টা করছি। এক্স এমন একটা সেট যে সেটটা হলো এ সাজ দ্যাট এ একটা পূর্ণবর্গ অখণ্ড সংখ্যা, পূর্ণবর্গ অখণ্ড সংখ্যা, সেটা কিনা 2-এর থেকে বড় এবং 49-এর থেকে ছোট অথবা সমান। তাহলে এই যে সেটটা হলো সেটা হলো এই ধর্মভিত্তিক পদ্ধতি বা সেট বিল্ডার মেথড। এই পদ্ধতির লেখাটাকে বলা হয়। এটাকে যদি আমি রস্টার ফর্মে প্রকাশ করি এক্স সেটটাকে, তাহলে এটা আমরা লিখব কীভাবে লিখব না 2-এর থেকে বড় অখণ্ড সংখ্যাগুলো 4 পূর্ণবর্গ, 9 16 25 36 49। তাহলে এটা হলো সেট বিল্ডার মেথডে লেখা, এটা হলো ওইটাকে এটাকে হচ্ছে রস্টার মেথডে লেখা। তাহলে সেটকে আমরা দুটো পদ্ধতিতে প্রকাশ করতে পারি, রস্টার পদ্ধতিতে
মানে সেখানে এলিমেন্টগুলো আলাদা আলাদা করে লিখে দিয়ে প্রকাশ করা হবে। আর ধর্মভিত্তিক পদ্ধতি থেকে যে এলিমেন্টগুলো আলাদা করে লিখবো না, কোন ধর্মের ভিত্তিতে সেটটা হয়েছে সেটা লিখবো। তাহলে এই গেল দুরকম পদ্ধতিতে সেটকে প্রকাশ করা হয়। এবারে এই সেটের এই বিষয়বস্তু বুঝতে গেলে কতগুলো সিম্বল সেটে ইউজ করা হয়। তোমরা এসএনডি বই যখন করবে তখন ওই প্রথম পাতার পরেই অনেকগুলো সিম্বল দেওয়া আছে। সব সিম্বল এখন না পড়লেও হবে, কিছু কিছু সিম্বল যেগুলো না বুঝলে নয় বা না পড়লে পরের চ্যাপ্টারগুলো বুঝতে অসুবিধা হবে, সেই সিম্বলগুলো আমি একটু বলার চেষ্টা করছি। যেমন এটাকে বলা হবে সাজ দ্যাট, এইটা অথবা এইটাকে বলা হবে সাজ দ্যাট এই সিম্বলটার মানে। আর এটা হচ্ছে ইমপ্লাই, এটা হচ্ছে সাবসেট বা উপসেট, এটা হচ্ছে সাবসেট এরকম। এটা হচ্ছে অথবা, এটা হচ্ছে অ্যান্ড ইত্যাদি। তাহলে এই সিম্বলগুলো তোমাদের ব্যবহার করতে হবে, ঠিক আছে? এবার আমরা আসছি সসীম সেট। সসীম সেট হলো যে সেটের পদসমূহ গণনার দ্বারা নির্ণয় করা সম্ভব তাকে বলা হয় সসীম সেট। এর পদগুলো গণনার দ্বারা নির্ণয় করা সম্ভব তাকে বলে সসীম সেট। যেমন আমি একটা লিখলাম বি, একটা সেট, সেটা কি না ইংরেজি বর্ণমালার স্বরবর্ণের নিয়ে একটা সেট বানালাম, ই, আই, ও, ইউ। এটাকে তোমরা জানো ইংরেজি বর্ণমালার স্বরবর্ণ বা ভাওয়েল সেট। তাহলে এটাকে এইভাবে যে প্রকাশ করা হলো, গণনা করা সম্ভব, এটাকে বলা হয় সসীম সেট। এবার অসীম সেট কি আবার, যে সেটের পদসমূহ গণনায় নির্ণয় করা সম্ভব নয় তাকে বলা হয় অসীম সেট। তাহলে অসীম সেট হলো যেটা গণনার দ্বারা নির্ণয় করা সম্ভব নয় তাকে বলছে অসীম সেট। যেমন আমি একটা লিখছি এক্স সমান 1, 2, 3, 4, এটা একটা সেট অফ ন্যাচারাল নাম্বারের সেট, অসীম সেট। এটা তার উদাহরণ হলো অসীম সেট। এরপর আমাদের প্রত্যেকটা টার্মগুলো জানতে হবে। এরপর হচ্ছে একপদী সেট। একটা সেট নিলাম, তার একটাই মাত্র এলিমেন্ট, এইভাবে লেখা হয়, এটাকে বলা হয় একপদী সেট। শূন্য সেট, তারপর হচ্ছে শূন্য সেট কাকে বলে, যে সেটের একটাও এলিমেন্ট নেই তাকে বলে শূন্য সেট। এটাকে এই সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এটাকে বলে শূন্য সেট বা নাল সেট। তাহলে নাল সেট হলো এমন এক্স সাজ দ্যাট এক্স, আমরা একটা নাল সেটের এক্সাম্পল দিচ্ছি, এমন একটা এক্স একটি অখণ্ড সংখ্যা যা কিনা এক্স 2-এর থেকে বড় এবং 3-এর থেকে ছোট। তাহলে 2-এর থেকে বড় 3-এর থেকে ছোট, এর মধ্যে কোনো অখণ্ড সংখ্যা নেই, তাহলে এটা একটা নাল সেটের এক্সাম্পল। বা আমি আরেকটা এক্সাম্পল দিলাম যে একটা এম দিয়ে একটা সেট রিপ্রেজেন্ট করলাম, যে এমন একটা মান্থ, ইংলিশ মান্থ, সে জানুয়ারি ফেব্রুয়ারি, যে সেই মান্থের 32 ডেজ থাকবে, এমন একটা মান্থ জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে 32 ডেজ থাকবে। তাহলে কোনো মাসেই 32টা দিন নিয়ে ইংরেজি মাস সম্ভব নয়। তাহলে এইরকম সেটটাকে এমের এই যে মাস 32 ডেজ দিয়ে যে মাসটা, সেটাও একটা নাল সেটের এক্সাম্পল। ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্ত। পরের পার্টে আমাদের অন্যান্য অংশটা নিয়ে আলোচনা করা হবে। ভালো থেকো।